শুরু করছি সংবাদ প্রকাশ এবং বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ভ্রমণ আড্ডার অনুষ্ঠান ভ্রমণের প্রজাপতি। আমাদের এবারের আড্ডার বিশেষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান স্যার। আপনার বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত সদস্য এবং আপনার ভ্রমণ বিষয়ক দুটি বই রয়েছে। যদি আপনি আপনার ভ্রমণ বিষয়ক দুটি বইয়ের নাম এবং কবে এটা বের হলো একটু বলতেন। ধন্যবাদ এবং সংবাদ প্রকাশকে ধন্যবাদ এই জন্য যে এই বিষয়ে আমাকে এখানে কিছু বলার সুযোগ দিয়েছেন। আমি আমাদের যারা দর্শক তাদেরকে প্রথমেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রতিটা মানুষের একটি শখ থাকে, তা আমার আসলে প্যাশন আসলে ট্রাভেল করা, এবং আমার কাছে সেটা ছোটোবেলা থেকেই আব্বা সরকারি চাকরি করতেন। সেখানে আমরা বিভিন্ন জেলায় যখন বদলি হতো, এক একটা নতুন জেলায় নতুনত্ব পেলাম। এবং আমি যখন স্টুডেন্ট, বিশেষ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেছি, তখন তো আসলে আমাদের থাকলেও তো সাধ্য ছিল না। সেই সময় আমরা বাংলাদেশের বিভিন্ন স্পট যেগুলো আছে, আমাদের যেগুলো আমরা মানে আমাদের পর্যটনের স্পটগুলো, সেগুলো আমাদের বন্ধুবান্ধব নিয়ে আমরা ট্রাভেল করতাম। তো মূলত যখন পরবর্তীতে চাকরিতে আসলাম, তাই চাকরিতে আমাদের বিশেষ করে আমি মিনিস্ট্রি অফ কমার্সে বা এর আগে হেলথ মিনিস্ট্রিতে মিলে 16 বছর কাজ করেছি একটানা। তাই সেখানে আমাদের কিছু ইন্টারন্যাশনাল যে কনফারেন্স বা আমাদের অফিসিয়াল কিছু প্রোগ্রাম থাকে, সেখানে আমাদের বিদেশে যাওয়ার সুযোগ থাকে। কিন্তু এর বাইরেও যেটা আছে, আমি সুযোগ পেলেই অন্তত বছরে একবার বা দুবার টোটাল ফ্যামিলি সহ আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করি। এবং আমি দেখেছি যে এই ট্রাভেলগুলো যত করলে মানে আপনার যেটি আছে, মানুষকে জানা যায়। একটি দেশে যখন যাই, একটি শহরে যখন থাকি, সেখানে তার মিউজিয়ামটা যখন ভিজিট করি, সেখানে তাদের ইতিহাস ঐতিহ্য যেগুলো এখন খুব অ্যাভেলেবেল ইন্টারনেটে, কিন্তু আপনি ফিজিক্যালি দেখার মধ্যে একটা অন্যরকম আনন্দ। স্যার কোথায় কোথায় ট্রাভেল করেছেন? আমি মূলত অল ওভার ওয়ার্ল্ডই ট্রাভেল করেছি এখন, মানে আমার সবগুলো কন্টিনেন্টই মোটামুটি কাভার করেছে। তাই সেক্ষেত্রে যেটি আমার কাছে মনে হয়েছে যে আমাদের এক একটা এরিয়া বা এক একটা এলাকার কিন্তু মানে খুবই ডাইভার্সিফাইড, এবং সেখানে যেমন আমাকে সমুদ্র যেমন টানে, আমাকে পাহাড়ও ঠিক একই রকম টানে। আমার যেমন আমি যদি বলি যে আমি কিছু রেয়ার জায়গাগুলোতে ভ্রমণ করেছি, যেমন আপনি অনেকেই হয়তো আপনার ভানুয়াতুর মতো বা ফিজি বা এরকম মাইক্রো এশিয়ার যে দেশগুলো, পলিনেশিয়ার যে দেশগুলো, ছোট একটা দ্বীপ, সেখানে হয়তো অনেকের সুযোগ নেই, কিন্তু আমি সেখানে ট্রাভেল করেছি। আমি সেই আফ্রিকার সেই গহীন জায়গাতে, যেটা বলে ওই যে আপনার ওয়াইল্ড সাফারি, যেটা মাসাই মারা, সেখানেও আমি ভ্রমণ করেছি। এটি যে শুধুমাত্র একটু মাঝখানে ইন্টারাপ্ট করে বলছি, আমেরিকান একজন বিখ্যাত রাইটার রয়েছে, ভ্রমণ লেখক পল থেরো। ওনার একটা সুন্দর বই আছে, ওই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পাশে যত আইল্যান্ডগুলি, যে ফিজি, টোঙ্গা, ভানুয়াতু, দ্য হ্যাপি আইল অফ ওশেনিয়া। আমি অবশ্যই বলবো যে এই বইটা আপনি সংগ্রহ করে পড়বেন এবং তারপর আপনি ওই দেশগুলির উপর একটা বই লিখবেন, কারণ আমাদের দেশের খুব কম মানুষই রয়েছে যারা ওই দেশগুলি ট্রাভেল করেছে। আর কেনিয়ার কথা ডেফিনেটলি, মাসাই মারা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাফারি ডেস্টিনেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং আপনার তো এটার উপর একটা বইও রয়েছে। আমার মূলত যেটা হলো লেখালেখির বিষয়টা আসলে আরও পরে এসছে। মূলত ওই মাঝে মাঝে আমি ফেসবুকে, আমি নেচারকে খুব ভালোবাসি, এবং নেচারকে নিয়ে তো আসলে মানে এটা অন্যরকম। জীবনানন্দ আমাকে অনেকটাই প্রভাবিত করেছে। আমার এই যে সবুজ বলেন, আপনার নদী বলেন, আপনার যেটা বললাম পাহাড়, সমুদ্র, এগুলো আমাকে খুব টানে। এবং আপনি ইন্টারেস্টিং ব্যাপার, এটা আমি জানি না ভিতরে কী হয়, আমি বিদেশে গেলে দেখা গেলো রাত 1টা 2টার দিকে আমার মনে হয় যে আমি হোটেলে থাকবো না, পাশে যদি বিচ থাকে আমি রাতের বেলা একা চলে যাই। এবং সত্যিকার অর্থে আপনি বিচে যদি রাতের বেলা, গভীর রাতে একা আপনি বিচে বসে আছেন, এটা আসলে আপনার, এটা বলে বোঝানো যাবে না যে আপনি মনে হচ্ছে যে টোটাল প্রকৃতির কাছে আপনি নিজেকে সমর্পণ করলেন। আমার যে লেখালেখির বিষয়টা এসছে এইভাবে, সেটি হলো যে মূলত মানে এগুলো আমি যেহেতু প্রকৃতি ভালোবাসতাম, তখন কিছু ছন্দে এগুলো নিয়ে আসতাম। মানে এখন তো আধুনিক কবিতায় তো অত আপনার খুব কঠিন কিছু না লেখালেখি, তা আমরা এরকম লিখতাম এবং আমি বিভিন্ন হয়তো আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতাম, সেখানে কিছু ফিডব্যাক পেতাম আমার যে পাঠকরা ছিল। আলটিমেটলি আপনারা জানেন পেন্সিল ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন আছে, যারা মূলত আপনার এই ধরনের অনলাইন ভিত্তিক এটি একটি সংগঠন, এবং সেখানে তাদের প্রায় 4 লক্ষ মেম্বার আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড।
এবং সেখানে তারা এই যে নতুন লেখকদেরকে তারা এখানে ফিডব্যাক দেয়, তারা প্রমোট করে। পেন্সিল প্রকাশনা থেকে প্রথম তারা আমাকে বলল যে আমার এই যে কবিতার যে বিশেষ করে যেগুলো মানে প্রকৃতির সাথে জীবনধর্মী যে কবিতাগুলো, এগুলো তারা ছাপাবে। তা এটি তারা প্রথমে আমাদের বাংলা একাডেমি যে বইমেলা হয়, 21শে বইমেলায় তারা প্রথম আমার সায়েন ছন্দলোকে নামে আমার একটি পাবলিকেশন আছে, এটা কবিতার বই। এর পরবর্তীতে তারা বলল যে এরকম আমি তো অনেক ট্রাভেল করি, তাই একটু ট্রাভেল লগ লেখা যায় কিনা। তা আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ, এখানে আমি যেহেতু অনেক রেয়ার জায়গাগুলোতে গিয়েছি, তো সেটাই মূলত। তা প্রথমে আমি যেটি ছিল কেনিয়ার মাসাই মারা, এটা আসলে সত্যিকার অর্থে অনেকের হয়তো লাইফ টাইমে এটি ভিজিট করা সম্ভব হয় না। আমি মূলত একবার নাইরোবিতে গিয়েছিলাম একটা অফিসিয়াল কনফারেন্সে, আংটাডের একটা কনফারেন্সে, মিনিস্ট্রিয়াল কনফারেন্সে। তখন আমি অতিরিক্ত ছুটি নিয়ে আসলে মাসাই মারাতে আমি ছিলাম, এবং সেখানে যে ওয়াইল্ড লাইফটা যেটা খুব কাছ থেকে দেখেছি, সেটি আমার ওই বইতে আপনার, এটাও পেন্সিল মূলত এটা প্রকাশ করেছে, সেটি আমার প্রথম আমাদের ভ্রমণ বিষয়ক বই। এরপরে আমি আমেরিকাতে ট্যুর করেছি। আমেরিকা আসলে অলমোস্ট অল ওভার আমেরিকাই করেছি। বিশেষ করে আমার ইস্ট কোস্ট বলেন, ওয়েস্ট কোস্ট বলেন, আটলান্টিক বলেন, প্যাসিফিক, দুইটা এলাকাই ভ্রমণ হয়েছে। এবং সেখানে শুধু নায়াগ্রা নয়, এবং আমি সেখানে গ্র্যান্ড ক্যানিয়নে কিন্তু সবার যাওয়ার সুযোগ হয় না, এবং গ্র্যান্ড ক্যানিয়নটা আসলে সবার দেখা দরকার। এবং সেখানের যে বিউটি, নেচারটা কত সুন্দর, সেটি ওখানে না গেলে আসলে বোঝা যাবে না। তো পরবর্তীতে আমি এই আমেরিকার উপরে, আমার যে আমেরিকার যে বিভিন্ন সিটিতে ভ্রমণের উপরেও আমার একটি বই আছে, সেটি ছিল নায়াগ্রা হয়ে গ্র্যান্ড ক্যানিয়ন, এবং এটি মূলত দ্বিতীয় বই। এবং আমি একটা প্ল্যান করছি, যেহেতু মানে মাইক্রোনেশিয়া বা এরকম মানে ছোট ছোট দ্বীপ আইল্যান্ড যেগুলো প্যাসিফিকের মাঝখানে, এবং সেটি আপনার ব্রিসবেন থেকে আপনার 4 ঘন্টার ফ্লাইট, একদম টোটাল আপনার পূর্ব দিকে যেতে হয়, এবং সমুদ্রের ঠিক মাঝখানে, প্যাসিফিকের মাঝখানে এই ছোটো ছোটো আইল্যান্ডগুলো এবং তাদের জীবনযাপন, সেখানে লাইফস্টাইল, এটি আসলেই একটি, মানে আমরা এটা আমাদের সাথে আসলে যায় না। তা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটি আমার পরবর্তী লেখার একটি হবে, যে খুব ভালো হয়। এবং ওখানে কিন্তু অনেকেই যেটা জানে না যে প্যাসিফিক বা ওশেনিয়ান যে দেশগুলি রয়েছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ভিসাগুলি থাকলে বাকি তারা দেশগুলি শুধু যেতে ট্রাভেল করতে পারবে, ভিসা কোনো সমস্যা না। আর যেহেতু নায়াগ্রা ফলসের কথা বললেন, নায়াগ্রা ফলস হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ওয়াটার ফলস। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ভিক্টোরিয়া ফলস, জাম্বিয়া জিম্বাবুয়েতে। এবং কিন্তু আবার উঁচুটা হয়েছে আবার ভেনেজুয়েলাতে অ্যাঞ্জেল ফলস। তো ট্রাভেল করলে এই যে বিষয়গুলিও চলে আসে, যে বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থান বা তার তার আদার্স ইনফরমেশনগুলো চলে আসে। আর নায়াগ্রা ফলসের আমেরিকাতে যে আমরা ড্রিঙ্কিং ওয়াটারটা পাই, সেটা নাকি নায়াগ্রা ফলসের 12% মানে এই আসে, মানে এই নায়াগ্রা ফলস থেকে। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নায়াগ্রা ফলসের তো দুইটা পার্ট আছে, কানাডার পার্ট আর হলো আমেরিকান পার্ট। আমি আমেরিকান পার্ট থেকে ঢুকেছিলাম, এবং ওখানে ওদের একটা আপনার শিপ আছে, মানে ওখানে কানাডা থেকেও ওটা ভিজিট করা যায় এবং আমেরিকা থেকেও, এবং সেখানে আপনার আইডেন্টিফাই করার জন্য আমেরিকান পার্ট থেকে যারা যায় তাদের ব্লু আপনার ড্রেস পরতে হয়, কারণ ওই আইডেন্টিফিকেশনের জন্য। আর কানাডার যারা, ওরা রেডিশ কালারের পরে। এবং ওই ছোট জাহাজগুলো যখন ফলের কাছাকাছি যায়, সেই জায়গাটা আসলে একটা ভয়ঙ্কর ব্যাপার, যে আপনার প্রায় 1 কিলোমিটার উপর দিয়ে হাজার হাজার টন পানি পড়ছে, এবং সেখানে যে আপনার জলীয় বাষ্প, আপনার টোটাল আপনি ভিজে যাচ্ছেন, এবং সেখানে আপনার একটি, মানে এটা একটা প্রতি সেকেন্ডে 28 মিলিয়ন লিটার পানি, এই পানিটা পড়ছে, এবং পানিটা পড়ে ওখানে একটা রংধনু সহ, মানে এমন একটা ক্লাউড সৃষ্টি হয় যে আপনাকে ওখানে ঢুকলে আপনি টোটাল শরীরটা ভিজে যাচ্ছে, এবং সেই এক অদ্ভুত অনুভূতি। তাই এটা আসলে আমরা হয়তো বিভিন্ন ফিল্মে দেখি, অথবা আমরা হয়তো বই পড়ে জানি, কিন্তু আসলে আপনি ওখানে গিয়ে ওইটার স্পর্শ নেওয়াটা, এটা আসলে সত্যিকার অর্থে। আপনি যখন কেনিয়ার মাসাই মারাতে গেলেন, তখন কি আমরা ছোটবেলায় যেরকম টিভিতে টারজান মুভিটা দেখেছি, ওইখানে সাফারি পার্কে কি ওরকম কোনো? কেনিয়ার মাসাই মারা আপনার যেটা জঙ্গল যেটা বলে, যেমন আমাজন ফরেস্ট বা এরকম জঙ্গল না, কিন্তু এটি আসলে গ্রাসল্যান্ড, আপনার পুরা আপনার তৃণভূমি, মাঝে মাঝে এক ধরনের গাছ আছে, ওটাকে বলে মাসাই গাছ। এটি একটু লম্বা এক ধরনের গাছ আছে। এটি হলো আসলে যে মাসাই মারা, ওটা প্রায় ওই আপনার মাসাই একটা নদী আছে, ওটা হলো তানজানিয়ার সাথে বর্ডার,
এবং ইন্টারেস্টিং ব্যাপার, আমি খুবই লাকি ছিলাম। এটি সম্ভবত যে সিজনটা ছিল সম্ভবত আগস্ট বা এরকম একটা সিজন, আমার ঠিক একজাক্ট ডেটটা মনে পড়ছে না। আচ্ছা, ওই সময় হলো লার্জেস্ট মাইগ্রেশন হয়, অর্থাৎ কেনিয়ার পার্টে এটা প্রায় 400 কিলোমিটার ব্যাপী আপনার এই গ্রাসল্যান্ডটা। তো ওখানে ওই বিস্টগুলো ওখানে সব আছে, লায়ন আছে, আপনার জিরাফ আছে, জেব্রা আছে, তারপর ওয়াইল্ড বিস্টগুলো আছে, আপনার বাফেলো, এগুলো সব বিভিন্ন রকম আছে, চিতা আছে, মানে তারপরে নদীতে আপনার হিপো আছে যেটি জলহস্তী, তারপরে ক্রোকোডাইল আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো ওরা এই এলাকার ঘাস খাওয়ার পরে আবার ওরা ওই মাসাই নদীটা পার হয়ে আপনার তানজানিয়াতে যায়, আবার তানজানিয়া থেকে ওখানে আবার 3 মাস থাকার পরে আবার তারা এখানে আসে। ওই মাইগ্রেশনের সময় গিয়েছে এবং লক্ষ লক্ষ আপনার এই ওয়াইল্ড বিস্টগুলো যখন মাইগ্রেট করে, সেটি একটা ভয়ঙ্কর যাত্রা। নদীটা খুব বেশি প্রশস্ত নয়, কিন্তু সেই নদী আপনার উঁচু খাড়া পাড়, সেখান থেকে এই বীজগুলো যখন আসে পিঁপড়ার মতো লাইন দিয়ে, এবং সেখানে দেখা গেল যে কুমির ধরছে, ওখানে হয়তো 10টার মধ্যে 2টা হয়তো কুমিরের পেটে গেল। তারপরে কিন্তু কেনিয়াতে কুমিরের মাংস বিক্রি করে। হ্যাঁ, আমি সেটা এক্সপিরিয়েন্স করেছি, জিরাফের মাংস এক্সপিরিয়েন্স করেছি। এবং ওখান থেকে আপনার বীজগুলো যখন উপরে উঠে যায়, তখন কিন্তু আবার 2-1টা সিংহর পেটেও যায়। এবং ওখানে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হলো আপনার হট ওয়াটার বেলুন। তো আমি হট ওয়াটার বেলুনে আমি আসলে 2বার এক্সপিরিয়েন্স করেছি, যেটি হলো কেনিয়ার মাসাইতে, আর একটি টার্কিতে আপনার অ্যান্তালিয়াতে আছে, সেখানে আপনার আমরা এক্সপিরিয়েন্স করেছি। তবে মাসাই মারার উপর দিয়ে হট এয়ার বেলুনে আপনার মুভ করার, নিচে জিরাফগুলো দৌড়াচ্ছে, আপনার এই ওয়াইল্ড বিস্টগুলো শিকার করছে, এটা একটা এক্সপিরিয়েন্স। এবং মাসাই মারায় আর 2টো বিষয় আমাকে খুব ভয়ঙ্কর, সেটি হলো আমরা রাতে, ওটাকে বলে ফিক্টরি ক্যাম্প, এটা ব্রিটিশ একটা ক্যাম্প ছিল, ওটি আপনার প্রোটেক্টেড একটা এরিয়াতে, যাতে ওয়াইল্ড বিস্টগুলো ঢুকতে না পারে, কিন্তু মাঝখানে ওদের একটা ওয়াটার ব্যারিয়ার আছে। রাতের বেলা আমরা দেখলাম যে একটা শব্দ হচ্ছে, এবং সেই শব্দটা পরে আমরা খেয়াল করলাম যে একটি ওয়াইল্ড বিস্টকে আপনার কুমির ধরেছে। এবং রাতের বেলা সেই গোঙানির শব্দ, সকালবেলা দেখলাম যে সেই মানে ইয়েটা আপনার ওখানে যে পানি ছিল লাল হয়ে গেল এটি। আর আমাদের ওখানে যেতে হলে যেটা লাগে, যে এক ধরনের আপনার প্রোটেক্টেড গাড়ি নিতে হয়, তাদের ওয়্যারলেস কানেক্টেড থাকে, এবং সেটা গাড়িতে বসে আসলে দেখতে হয়। ওই আমাদের যে ড্রাইভার, সে খুব এক্সপিরিয়েন্স, এবং সে আমাকে বললো যে আমাদের ভোর রাতে উঠায় নিয়ে গেল, এবং সত্যিকার অর্থে লায়ন যে হান্ট করে সেটা আমি একদম খুব কাছ থেকে দেখেছি। এবং আপনারা যেটা দেখেন যে ডিসকভারি বা আপনার ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিম্যাল প্ল্যানেট বা এই চ্যানেলে এনএসকেতে, ওখানে দেখলাম যে তারাও এগুলো শ্যুট করছে। এবং এই যে লায়নের যে হান্টিং, এটা আসলে একটা অদ্ভুত একটা ইয়ের, যে সে কীভাবে ওয়াইল্ড বিস্টটাকে আপনার মানে এখানে তার শ্বাসরোধ করে দিচ্ছে, করছে। আরেকটি ওখানে আমি একটা এক্সপিরিয়েন্স করলাম, একটা ওয়াইল্ড এলিফ্যান্ট, মানে ওখানে তো আসলে ওইভাবে রাস্তা নেই, আপনার ওই গাড়িগুলো চলে মাঠের মধ্যে দিয়ে, ওই আপনার ওই গাড়ির 2টো চাকা অনুযায়ী আপনার একটা ট্রেল তৈরি হয়। তো সামনে এরকম একটা এলিফ্যান্ট দাঁড়িয়েছে, বিশাল আকৃতির, আমরা সামনে দেখলাম, এবং সেই এলিফ্যান্টটা আমাদের গাড়ির দিকে যেভাবে তাকিয়ে আছে, এবং সে আস্তে আস্তে লেজ নাড়ছে, তার 2টো কান। তা আমরা তখন এই বললো যে আমাদের যিনি গাইড কাম ড্রাইভার, উনি বললেন যে এখন যে কোনো সময় সে আক্রমণ করতে পারে, এবং আমরা আসলে সত্যিই ভয় পেয়েছিলাম। আর একটা ওখানে খুব ভয়ঙ্কর একটা যেটা আছে, সেটা বাফেলো। এবং এই বাফেলোগুলো যে কত বড়, এটা অলমোস্ট একটা হাতির মতো, এবং তাদের যে শক্তি, এবং একটা আপনার একসাথে ওরা দলবদ্ধভাবে থাকে, এবং তারা ধরেন আপনার যখন গাড়ি যায় দূর থেকে, তারা এমনভাবে তাকিয়ে থাকে, মনে হয় যে এই বোধহয় অ্যাটাক করলো। এবং ওই ওরা যদি হ্যাঁ, ওরা যদি অ্যাটাক করে আপনার ওই যে আমাদের যে গাড়ি, এই গাড়ি একটু আসলে সেখানে তুচ্ছ, সেখানে আসলে বলবো যে এখানে আসলে লাইফের একটা, মানে বলবো যে লাইফ টাইম একটা এক্সপেরিয়েন্স। বাহ। তো স্যার, একটা যেহেতু আপনি জাতীয় ভোক্তা অধিকারে রয়েছেন, আমাদের বাংলাদেশের তো যে সমস্ত পর্যটন জায়গা রয়েছে, অনেকে হয়তো সেখানে বেড়াতে গিয়ে নানা ধরনের খাবার নিয়ে অনেক ধরনের হয়তো বিড়ম্বনার সম্মুখীন হয়। সেই ক্ষেত্রে কি তাদের জাতীয় ভোক্তা অধিকারের কাছে কি কিছু করার সুযোগ রয়েছে কিনা? অবশ্যই। প্রথমত যেটা হলো, আমাদের দেশেও যে ট্যুরিজম স্পটগুলো আছে, সত্যিকার অর্থে আমরা কিন্তু এটাকে ওইভাবে প্রমোট করতে পারিনি। ইভেন মনে করেন আপনার বোন অথবা আপনার যারা মহিলারা আছে, তারা 3জন মহিলা বা 3টা মেয়ে, সে কি এখনও মনে করেন চিন্তা করতে পারে যে বান্দরবনের গহীন অরণ্যে সে যাবে বা বগা লেক দেখতে যাবে? আমরা কিন্তু সেটাকে করতে পারিনি। সেখানে প্রথম যে বিষয়টি আছে,
আপনার ট্যুরিজমের ক্ষেত্রে আপনার অ্যাক্সেস যেটা সেটা আপনাকে স্মুথ করতে হবে, ওখানে অ্যাকোমোডেশন প্লাস সিকিউরিটি সেই জায়গাগুলোতে না করতে পারলে হবে না। আর একটা হলো আপনার ফুডের ব্যাপারে। আমি কক্সবাজারে দুবার মিটিং করেছি, ওখানে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আমাদের এর সাথে ট্যুর অপারেটর থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে আপনার বিচে যে রাইডগুলো আছে সেখানে দেখা গেলো যে বাইক যে রাইডগুলো আছে সেখানে আপনার ভোক্তাদের সাথে প্রচণ্ডভাবে প্রতারণা করছে, আমার সাথেও করেছে। তা এইখানে আমাদের ওখানে ধরেন এখন একটা পর্যটন পুলিশ তৈরি হয়েছে, ট্যুরিজম পুলিশ আছে, আমাদের ট্যুরিজম বোর্ড কাজ করছে, পর্যটন কর্পোরেশন কাজ করছে। এখানে যে বিষয়টি আমি মনে করি সেটি হলো যে আপনি একজন পর্যটক, সে তো ট্যুর করছে সে মনের আপনার বিকাশের জন্য। এখন আপনি একটা হোটেলে গেলেন, ওখানে আপনার যদি চিন্তা করতে হয় যে খাবারটা খাবো, এটা আমার সাথে গলা কাটছে, আমি একটা সমুদ্রে আপনার একটা রাইড নেব, সে আমাকে গলা কাটছে, তাহলে হবে কি যে আপনার ওই যে ভ্রমণটা সেটি কিন্তু আপনার স্মুথ হচ্ছে না। মানে অর্থাৎ সেখানে কি হচ্ছে যে এত বেশি কমার্শিয়ালাইজ হয়ে গেছে, সেটা আসলে কোনোভাবেই একজন ট্যুরিস্টের জন্য আসলে হেলদি নয়। আরেকটা বিষয় যেটা আপনি বলেন, আমাদের ভোক্তা আইনে কিন্তু এখানে অনেক কিছুই কাভারেজ আছে এবং আমরা বেশ কিছু কাজও করেছি। অভিযোগ যদি করে আপনার হোটেলে যদি অতিরিক্ত দাম নেয়, যেমন কক্সবাজারে আলু ভর্তা ছিল কোথায় 400 টাকা, চায়ের দাম বেশি ছিল, এগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমার কথা হলো আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা ভোক্তাকে জানতে হবে এবং সেটা অ্যাফোর্ডেবল প্রাইসে হতে হবে। আপনি লাভ করবেন সেটা যৌক্তিক হতে হবে। তারপরে পচা বাসি এগুলো তো বিক্রি করা যাবে না। এখন আপনি যে রাইড ব্যবহার করলেন সেখানে আপনার পরে আমি ট্যুরিজম পুলিশকে বললাম এবং ওখানে যারা জেলা প্রশাসক, সেটা আমি এইভাবে করলাম যে অন্তত চার্টগুলো টানানো, যে অর্থাৎ এই রাইডে 20-30 মিনিট চললে এত টাকা, এটা ফিক্স করে দেওয়া উচিত। এবং সেখানে যে জিনিসটা হচ্ছে এখানেও কিন্তু আপনার অনেকটাই বলবো যে জিম্মি হয়ে গেছে, অর্থাৎ যারা এই বাইকটা চালাচ্ছে সে কিন্তু মূলত এটির মালিক নয়, সে পরিশ্রম করছে কিন্তু আসলে মাঝখানে কিছু কতিপয় ব্যক্তি যারা প্রভাবশালী তারাই কিন্তু এটা নিয়ন্ত্রণ করছে। তারা বসে বসে আপনার অতিরিক্ত এই যে পয়সাটা যারা ট্যুরিস্টদের পকেট থেকে নিয়ে যাচ্ছে। আমাদের কাছে যেটা মনে হয় বাংলাদেশেও যে স্পটগুলো আছে এটাও অনেকগুলোই ওয়ার্ল্ড ক্লাসের, বিশেষ করে আমি বলবো যে বান্দরবনের সেই পাহাড়ি এলাকা, আমাদের রাঙামাটি, আমাদের লংগেস্ট সি বিচ আছে, আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট আছে, আমাদের সিলেটের যে টি গার্ডেনগুলো আছে, তো এইখানে আমাদের কিছু ইকো ট্যুরিজম করতে পারি এবং সেখানে অনেকটাই আমরা বলবো যে পিছিয়ে আছি। এবং ইভেন আমি সুন্দরবনে আমাদের অফিসারদের নিয়েও একটা প্রোগ্রামে গিয়েছিলাম এবং আমি এর আগেও বহুবার সুন্দরবনে গিয়েছি, কিন্তু দেখেন আমার একটা দুর্ভাগ্য যে আমি একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। আমরা বন্ধুবান্ধব মিলে, আমাদের বিদেশি ফ্রেন্ডরা আসছিল, আমরা 4 বছর আগে আমরা একটি জাহাজ ভাড়া করলাম। তো এখান থেকে আমরা খুলনা থেকে আপনার সেই জাহাজে চললাম। তা সেই জাহাজটি আপনার হারবারিয়া পয়েন্টে নোঙর করলো সন্ধ্যার সময়। আমরা বিকালবেলা সেই ওখানে নৌকায় ঘুরে টুরে সুন্দরবনের মধ্যে আমরা জাহাজে বসে, আমাদের একটা ছিল, বারবিকিউ পার্টি ছিল। মাগরিবের আজানের পরে আমরা রুমে জাস্ট ফ্রেশ হচ্ছি, এই সময় হঠাৎ করে জাহাজে আগুন লাগলো এবং ওই জাহাজটা ছিল আপনার এটি নাকি একটা সময় ফ্লোটিং হসপিটাল ছিল, তারা এটাকে আপনার কনভার্ট করেছে। এবং ভাগ্য ভালো আমরা সবাই আপনার তখন ঘুমন্ত ছিলাম, আমরা সবাই জেগেছিলাম, আমরা কোনোভাবে আপনার রেস্কিউ করে উঠলাম আর কি। আপনার ওখানে হারবারিয়া যে বন্যের বিটে, সেখানেও ভয়ঙ্কর ব্যাপার, আপনার নদীতে কুমির আছে, বাঘ আছে, তো এই সব জায়গায়, এবং আমাদের চোখের সামনে জাহাজটা পুড়ে গেল। এটা কত সালে? এটা 2017 সালের দিকে, 2016 বা 17 সালের দিকে। তা এটা যদি আমরা রাতে ঘুমিয়ে থাকতাম তাহলে কিন্তু আমরা ওখানেই কিন্তু আমাদের শরীর আপনার পুড়ে আমাদের জীবনহানি হতো। যাই হোক, এইসব ক্ষেত্রে যেটা সিকিউরিটি খুবই বড় ব্যাপার একটা জিনিস। দ্বিতীয় যে জিনিসটা হলো যে ইনফরমেশন, আমাদের কিন্তু এই ইনফরমেশনগুলো আমরা ওইভাবে ডিসিমিনেট করতে পারিনি, অর্থাৎ এবং এখানে যারা ট্যুর অপারেটর আছে তারা অনেকেই এখন হয়তো কাজ করছে, কিন্তু আপনি যদি ক্লায়েন্ট সাইডে বলেন, ক্লায়েন্ট সাইডের যদি ফিডব্যাক নেন, কোনো ট্যুর অপারেটরের যে তারা যে প্যাকেজ ডিক্লেয়ার করে তাদের কিন্তু কোনো স্যাটিসফ্যাকশন নেই। তাহলে আমাকে তো স্যাটিসফাই করতে, আমাকে কিন্তু আমার পে করতে অসুবিধা নেই, যিনি ঘুরবেন এটা কিন্তু স্বাদের ঘোরা। এখানে তো এমন না যে আপনার পেঁয়াজের দাম কত, মরিচের দাম কত, এরকম না। এটা তো মানুষের একটা আত্মার শান্তির বিষয়। সেখানে প্রাইস কিন্তু বললেন আত্মার শান্তির বিষয়। আমরা এক্সপিরিয়েন্স হয়েছে সুন্দরবনে এরকমও, যেখানে আমি যাচ্ছি নির্জন একটা পরিবেশে আমি এনজয় করব, তো সেখানে যদি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যায় অথবা যদি গান বাজনা করতে করতে যায়, তাহলে তো সেটা কখনোই আপনাকে সেই শান্তি দিবে না, বা এটা পরিবেশের জন্য ক্ষতিকর। তো
এরকম একটা জায়গায় কিন্তু আমাদের কখনোই এটা পারমিশন দেওয়া উচিত নয় যে এখানে কেউ গান বাজনা করতে যাবে অথবা ধরেন ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যাবে। তো আমার মনে হয় এই বিষয়গুলি যদি বাংলাদেশের সরকার অথবা বন বিভাগ এবং ওখানকার যারা ট্যুর অপারেটর রয়েছে সবাইকে সম্মিলিতভাবেই এটা আসলে ওয়ার্কআউট করা উচিত। না, দুঃখজনক বিষয় দেখেন, সুন্দরবন এটা তো আপনার একটা ম্যানগ্রোভ ফরেস্ট। সেখানে আপনার দেখলাম যে এর আগে আমি দেখেছি যে ওখানে যে আপনার ওয়াকওয়ে যেগুলো ছিল সেটা কাঠের আপনার ছিল, ওখানে সুন্দরী গাছ কেটে করতো। এটা আসলে আবার নষ্ট হয়ে গেলে আবার রিসাইকেল হয়, কোনো সমস্যা নেই। কিন্তু এখন দেখলাম ওটাকে কনক্রিট করে ফেলেছে। তা আপনি সুন্দরবনে কনক্রিট স্ট্রাকচার করবেন, এটা কোনোভাবেই কাম করবে না। এবং এটা নিয়ে আমার মনে হয় না যে কেউ খুব ভয়েস রেজ করছে। এটা আসলে ভয়েস রেজ করা দরকার। আমি সুন্দরবনকে তো আমি কনক্রিটের জাল দিয়ে আমি এটা এর বুকে আমি ব্রেক মারতে পারি না। এবং আপনি যেটা বলেন ইন্টারেস্টিং ব্যাপার, আপনি আপনি এক জায়গায় ট্যুর করছেন, আপনি একটা পেট বোতল আপনি ফেলে দিচ্ছেন, আপনি মানে ওটার কোনো রকম কোনো মানে এটার কি বলবো যে কোনো নিয়ন্ত্রণ নেই। এবং পর্যটকদেরও এইভাবে অ্যালার্ম করারও কিন্তু কোনো ব্যবস্থা নেই। আবার এই যে নৌকার মধ্যে আমরা যখন গেলাম এই কিছুদিন আগে, তো সেখানে আমাদেরও ইঞ্জিন চালিত নৌকা ছিল, কিন্তু আমি ওই যে ক্যানেলের মধ্যে ঢুকে পুরো নৌকার ইঞ্জিন বন্ধ করে ওই জোয়ার ভাটার যে ভাসতে ভাসতে গেলাম। এবং সেইটা যে কি মানে একটা অদ্ভুত অনুভূতি, এই যে পাখির ডাক, আপনার এই যে ইভেন মৌমাছির গুঞ্জন পর্যন্ত শোনা যাচ্ছে। এবং যেহেতু আমরা বোটটা বন্ধ করেই যাচ্ছিলাম খুব স্লো, এবং সেখানে কিন্তু আমাদের এই পাশে এসে হরিণগুলো হাঁটছিল। এই মানে অর্থাৎ যে ওখানে যে ওয়াইল্ড লাইফটা আছে তাকে তো আমি ডিস্টার্ব করতে পারি না, ওটা তো তাদের আবাসস্থল, আমি তো আউটসাইডার, আমি ওখানে কিন্তু ফরেনার। তো সেই ক্ষেত্রে আমি তাদের জীবনযাপন, তাদের চলাচল, তাদের গতি বন্ধ করে এটা করতে পারি না। আরেকটি জিনিস দেখেন, আমাদের যেটা ওখানে কারেন্ট জাল ব্যবহার করা হয়, সেখানে আপনার ছেকে মানে আপনার ওই রেণুপোনা ধরার নামে সমস্ত আপনার এই যে মাছগুলোকে আমরা তুলে ডিম সহ আমরা নষ্ট করে ফেলছি। এটা আসলে কঠোর আইন প্রয়োগ করা দরকার এবং এইটাকে বাঁচিয়ে রাখতেই হবে। এটি আমাদের ফুসফুস, সুন্দরবন আমাদেরকে রক্ষা করছে, কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমরা আস্তে আস্তে ধ্বংস করছি। এটা খুবই দুঃখজনক। আমরা কয়েকদিন আগে শুধু সুন্দরবন নয়, ইভেন আপনি সেন্ট মার্টিন যে এখন আমাদের যেটা আপনার কোরাল আইল্যান্ড, সেখানে আপনার কোরাল কিন্তু সে ওখানে নিষিদ্ধ, সেখান থেকে প্রত্যেকটা লোক কোরাল নিয়ে আসছে। এবং সেখানে আপনার আপনার সেন্ট মার্টিনে কেন আমার স্ট্রাকচার হবে, সেন্ট মার্টিনে আপনার ইকো ট্যুরিজম হবে, সেখানে আপনার ওখানকার লোকাল যে বাস আছে বা ইয়ে আছে সেগুলো দিয়ে করবে বা ইয়ে করবে। এবং দেখেন, আমি কয়েকদিন আগে আপনার বিছনাকান্দি আমরা সাদা পাথরে গেলাম, সেখানে তো আপনার যে পানিটা আসছে সেখানে অনেকেই গোসল করছে, কি অদ্ভুত ব্যাপার। এবং সেখানে শত শত আপনার দোকান তৈরি হয়েছে এবং খাবার আপনার যেটা ডিসপোজেবল যে ওয়ান টাইম যে খাবারের যে প্লেটগুলো, সেগুলো আপনার সেখানে ছেড়ে দিচ্ছে এবং সেটা ভাসতে এইগুলো কি দেখার কেউ নেই? আর আমি আপনাদের মাধ্যমে যাদেরকে ট্যুরিস্ট যারা, তারা সত্যির অর্থে তাদেরকে আমি বলবো যে আপনারা পরিবেশটাকে ধ্বংস করবেন না, পরিবেশটাকে আপনি এভাবে ধ্বংস করতে পারেন না। এবং এই যে আপনার প্লাস্টিক বলেন, এগুলো কিন্তু আলটিমেটলি সেটা মাছ খাচ্ছে এবং সেটি কিন্তু আমাদের ফুড চেইনে কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। যে আমি ট্যুরিজমের নামে ওইখানকার যে ইনহ্যাবিটেড যারা আছে, ওখানে যে প্রাণীগুলো আছে, ওখানে যে জলজ যারা আছে, তাদেরকে তো আমি ডিস্টার্ব করতে পারি না, কখনোই না। খুব চমৎকার বলেছেন। এবং এটা আসলে দায়িত্ব শুধু সরকারের নয়, আমরা যারা সচেতন মানুষ, আমাদের এটা প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে যে এই পরিবেশকে, কারণ এটা তো আমাদেরই দেশ, আমাদেরই পরিবেশ। তো আমি যদি নষ্ট করি সেটার ভাগিদারও আমরা হব। এই দেখেন যে একটা দেশে যে পরিমাণ আদর্শ বনভূমি থাকা দরকার বা যে পরিমাণ রাস্তা থাকা দরকার, সেইগুলি কিন্তু আমাদের নেই, কারণ আমাদের ছোট দেশ, মানুষ বেশি। তো আমাদের তো সচেতন হতে হবে আরও বেশি করে। এখন ধরেন আমাদের যতটুকু আছে আমরা কি করেছি, আপনি কক্সবাজার যদি যান, কক্সবাজার তো আমরা সবাই গিয়েছি, সেখানে দেখেন বিচের আগে একটা ভিউ ছিল, আপনার টোটাল বিচে আপনার যেভাবে কনস্ট্রাকশন আছে টোটাল ব্লক করে দিয়েছে। দ্বিতীয় হলো এত মানুষ যায়, শুনি যে আপনার 5 লক্ষ 7 লক্ষ, কোনো জায়গায় সিট নাই। আপনার ওখানে কি হাঁটার কোনো অবস্থা আছে? আপনার ড্রেনগুলো ওপেন, সেখানে ময়লা পানি আপনার এগুলো কি দেখার কেউ নেই। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আমরা যেটা বললেন যে সচেতনতা, আপনার একটা বিচের তো কিছু মানে আপনার কোড আছে, যে এখন আপনি ওখানে দেখবেন যে কলাতলিতে বলেন বা আপনার যেটা লাবণী পয়েন্টে লক্ষ লক্ষ হাজার হাজার লোকজন আপনার দেখা গেল যে লুঙ্গি পরে, আপনার শাড়ি পরে, বোরকা পরে নেমে যাচ্ছে। তো
তা এটা আসলে মানে এটা যদি বিদেশিরা দেখে যে তোমরা বিচে আসছো এইভাবে, আমি বলি নাই যে আপনার তাদের স্বল্প বাসর ড্রেস পরে যেতে হবে, কিন্তু কথা হলো যে আমার তো কিছুটা আপনার মানে বিষয় থাকে যে আপনার কিছু ফলো করতে হয়, এবং সেখানে দেখেন আপনার বাদামওয়ালা বাদাম বিক্রি করছে, সেখানে আপনার কীভাবে ডিস্টার্ব করছে, আপনি এক জায়গায় বসে আছেন, সেখানে ক্যামেরাম্যান আপনাকে যে কীভাবে ডিস্টার্ব করছে, এবং সেখানে আপনি যদি ছবি তুলতে যান সেই ইচ্ছা মতো ছবি তুলবে, আপনাকে চার্জ করবে। এইগুলো আসলে কি দেখার কি কেউ নেই। আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে আমরা এটা প্রমোশনাল অ্যাক্টিভিটিসও আমাদের খুব দুর্বল। সেটি হলো যে এই জিনিসগুলো আমি কিছু ভিডিও মাঝে মাঝে দেখি যে আপনার এটাকে মানে আপনার প্রমোট করার জন্য খুব চমৎকার, কিন্তু এটি তো আসলে ওইভাবে আরও ছড়িয়ে দেওয়া দরকার। আপনি দেখেন যে এই আমাদের আশেপাশে যে দেশগুলো, মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, তারা তাদের দেশকে ট্যুরিজম সেক্টরে কিভাবে প্রমোট করছে, এবং তারা ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, সিএনএন বলেন, বিবিসি বলেন, সেখানে কিন্তু তারা তাদের অ্যাডগুলো দিচ্ছে। তা আমরা হয়তো ওই পর্যায়ে আরেকটু সময় লাগবে, কিন্তু আমরা আমাদের জিনিসগুলোকে তো অন্তত লোকালি তো আমি এটাকে আসলে ভ্যালু করতে পারিনি। তো এই জায়গাগুলোতে অনেক কাজ করার আছে, এবং ট্যুরিজম সেক্টরটা আমাদের কিন্তু আমাদের অর্থনৈতিক যে আমাদের ইনকামের কিন্তু একটা বড় সোর্স। বিদেশি একটা লোক যখন এখানে আসবে, সে যদি এক বোতল পানি খায়, এটি কিন্তু আপনার এক্সপোর্টের সামিল, অর্থাৎ সে কিন্তু ডলারটা দিয়েই কিন্তু কনভার্ট করেই পানি খাচ্ছে। তাই সেখানে আমি বলবো যে এখানে বাংলাদেশ 17 কোটি মানুষের বাংলাদেশ এই ক্ষেত্রে অনেক 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 পিছিয়ে আছে। না, আপনি খুব চমৎকার বলেছেন। আমরা আশা করব আপনি ইন ফিউচারে, আমাদের আসলে এই পর্যন্ত ট্যুরিজম সেক্টরে ভালো কোনো মানে ওইভাবে কাজ করার মতন সচিব বলেন, মন্ত্রী বলেন, বা সরকারের দৃষ্টিকোণ থেকেও যেটা খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ, কখনই হয়নি। একটা অবহেলিত ধরেন রয়ে গিয়েছে সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম। এবং এখানে কিন্তু দেখেন সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মিনিস্ট্রি মানে, এবং ওরা শুধু ব্যস্ত থাকে ধরেন বিমান টেমান এইসব নিয়ে। তো আসলে ট্যুরিজমটাই আলাদা একটা মন্ত্রণালয় হওয়া উচিত বলে আমি মনে করি, এবং কামনা করি যে কখনো যদি সুযোগ হয়, আপনি যদি সেটার সজীব হন, হয়তো আমাদের সেই দোয়া থাকবে আপনার প্রতি। এবং আপনাদেরই তো কলিগরা রয়েছে বিভিন্ন দপ্তরে, যারা এই পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ অথবা ট্যুরিজম বোর্ড, তাদেরকেও যদি এই বিষয়গুলিতে বাংলাদেশের ট্যুরিজমকে ডেভেলপ করার ক্ষেত্রে তারাও যদি একটু কঠোর হয় এবং কোঅর্ডিনেশন করে, তাহলে আমার মনে হয় সমন্বয়টা আমাদের এখানে খুবই অভাব, এবং এই সমন্বয়টা খুব দরকার। না, আপনার আস্তে আস্তে হচ্ছে, কিন্তু এটা আরও দ্রুত হওয়া উচিত। আপনি দেখেন ঢাকা সিটির একটি অন্যরকম বিষয় আছে, যে ঢাকা সিটির মতো বোধহয় কোনো পৃথিবীর কোনো ক্যাপিটাল এরকম আছে কিনা আমার জানা নেই, চারিদিকেই নদী। এবং আপনি আশেপাশের দেশগুলোতে যান, তাদের সন্ধ্যার পরে আপনার ক্রুজ হয়। আপনি তো যেটা টার্কিতে যেমন আমাদের বসবাস ক্রুজ খুবই বিখ্যাত। আপনার আশেপাশে এই যে থাইল্যান্ডে আপনার পাই নদীতে ওখানে ক্রুজ হয়, সাংহাইতে হচ্ছে, গুয়াংজুতে আপনার ক্যান্টনের যে ক্রুজটা হয়, এবং সাংহাইতে তো এটা খুবই বিউটিফুল। তা আমি বুড়িগঙ্গাকে তো শেষ করে দিয়েছি। আপনি যদি বুড়িগঙ্গায় যদি এরকম আপনার এরকম ক্রুজ হতো, এবং এখান থেকে ধরেন আপনি আপনার নিরাপদভাবে ওখানে ফুডটা ভালো, ওখানে কালচারাল অ্যাক্টিভিটিস হতে পারতো, এটা তো একজন বিদেশিদেরকে আমি ওই লেভেলে নিতে পেরেছি। আমরা বাংলাদেশিও তো করতে পারি না। আমরা যেটা চাঁদপুরে যাই ডে লং, সেটা কিন্তু যাচ্ছি হলো আমরা নিজেরা অর্গানাইজ করে একটা লঞ্চ ভাড়া করে, তারপরে আমরা বিভিন্ন পিকনিক টিকনিক করছি। কিন্তু আপনি কিন্তু অথেন্টিক এই জিনিসটাকে কিন্তু আমরা করতে পারি না। এক দ্বিতীয় যে বিষয়টি আছে, যেমন ইকো ট্যুরিজম ছাড়াও আপনার যেমন ধরেন থাইল্যান্ডে কিন্তু আপনার যেটি হলো যে আপনার যে ফ্লোটিং মার্কেট কি বিখ্যাত। তা আপনার এই যে বরিশালের ঝালকাঠিতে আপনার যে পেয়ারা বাগান আছে, স্বরূপকাঠিতে, মানে কি কত চমৎকার একটা জিনিস। ওখানে আপনার থাইল্যান্ডের আমি ওখানে গিয়েছি, সেখানে কিন্তু এটা আর্টিফিশিয়াল অনেকগুলো করা হয়েছে, আর ওখানে ন্যাচারাল আপনার ক্যানেলগুলো এত সুন্দর। তাই সেই জায়গাগুলোকে আমি কতটুকু প্রমোট করতে পারছি, কতটা মানুষ জানে, সেখানে আমি কি বাথরুম ফ্যাসিলিটিস বা ওখানে সিকিউরিটি আমি কি এনশিওর করতে পারছি, মানুষ তো জানেই না এটা। তা আপনি বলেন যে থাইল্যান্ড এটা দিয়ে কত $বিলিয়ন ইনকাম করছে, আর আমরা দেশের মানুষকে জানাতে পারি, বিদেশিদের তো দূরের কথা থাকুক। আপনি দেখেন সম্প্রতি ইন্ডিয়া থেকে আপনার একটা ওদের যে জাহাজে করে আপনার দেখেন টোটাল বিদেশিদের নিয়ে গঙ্গা বিলাস যেটা আসছে, সেটা বোধহয় কত 22 দিন না 24 দিনের ট্যুর, আমাদের বাংলাদেশের একটা পার্ট। ওরা কিন্তু এই বাংলাদেশকে দেখিয়ে তারা কিন্তু বিজনেস করে নিচ্ছে, আমরা আমাদেরটা দেখাতে পারলাম না। আপনি এরকম ধরেন ওই যেটা বললাম যে সুন্দরবনে যাবেন, সেখানে জাহাজ যদি আগুন লেগে যায় বা ওই সার্ভিসগুলো আমরা দিতে না পারি,
আমরা বাংলাদেশে তো যাই, মানে ভয় পাবে, তাই আপনি বিদেশিদের কিভাবে আপনি অ্যাট্রাক্ট করবেন? এটার কত পূর্বে আমাদের ওই জাহাজে যে বাংলাদেশি যিনি গ্রাউন্ড হ্যান্ডেলিং এজেন্ট ছিলেন তৌফিক রহমান, তার ইন্টারভিউ নিয়েছি আমরা, এবং সেও আমাদের মেম্বার। তো এবং ওটা কিন্তু নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিল। তো অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এটাকে পেট্রন করা করাটা এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার এই যে রিভার ক্রুজ সেটা কত, এবং আমি মিনিস্টার অফ কমার্সে যখন ছিলাম এখন একটা জিনিস করেছি, যেমন আমাদের ওয়ার্ল্ড ক্রুজ শিপগুলো, সেখানে আমাদের একটা রেস্ট্রিকশন ছিল যে 30 বছর পুরনো জাহাজ আমদানি করা যেত না। তো এই লাস্ট আইপিওতে ইম্পোর্ট পলিসি অর্ডারে ওইটা আমার উদ্যোগে আমাদের বাণিজ্য মন্ত্রী, আমাদের বাণিজ্য সচিব সহ আমি কনভিন্স করে ওই বারটা উঠিয়ে দিয়েছি। এখন আমাদের মানে কিছু ক্রুজ শিপ আসবে, সেটার ব্যবস্থা হচ্ছে। এবং ইভেন আমাদের রিজিওনাল ক্রুজগুলো, বিশেষ করে আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, আন্দামান দ্বীপ, এই রিজিওনাল ক্রুজ আপনি 10 দিনের যদি এরকম একটা ক্রুজ শিপে ক্রুজ করেন, এখানে প্রচুর লোক, এই বাংলাদেশি লোক আপনার দেখা গেল যে আপনি এটা বিশাল আপনার একটা মানে সেক্টর ওপেন হবে। তো এইগুলো আমাদের নতুন নতুন ভাবতে হবে। ইকো ট্যুরিজমের কথা বললাম, আপনি চা বাগানে আপনার কীভাবে চা তৈরি হচ্ছে বা ইয়ে হচ্ছে, ওখানে আপনি ছোটো ছোটো কটেজ করে আপনি যদি ওখানে রাখার ব্যবস্থা করেন, সেখানে তো আমরা পয়সা দিয়ে যাব। আমরা 5 স্টার হোটেল না থেকে বরঞ্চ ওখানে ওই ফ্যাসিলিটিস ডেভেলপ করলে আপনি সেই চা বাগানের যে ফ্লেভারটা নেবেন, আপনি তাজা চা ওখান থেকে পিক করে খেতে পারবেন। এইটা আপনি কোথায় পাবেন? তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আসলে ওইভাবে ভাবছিও না, অথবা হয়তো বিচ্ছিন্নভাবে ভাবছি। এটা অ্যাকচুয়ালি একটা ইকোসিস্টেম। এখানে সব কিছু, এখানে সিকিউরিটি বলেন, আপনার ওখানে আপনার অ্যাক্সেস বলেন, ওখানে ফ্যাসিলিটিস বলেন, ফুডের কথা বলেন, এই সমস্ত কিছুই কিন্তু আপনার সমন্বিতভাবে করতে হবে। এটা যদি না করা যায় তাহলে আসলে এই সেক্টরের কোনো ডেভেলপমেন্ট হবে না। সর্বশেষ একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করছি, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের বাংলাদেশ ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশনের আমাদের ভ্রমণ বিষয়ক বইয়ের বাংলাদেশি লেখকদেরই সংগ্রহ রয়েছে প্রায় 1500। তো এই যে 1500 বই রয়েছে, এটাই কিন্তু আমাদের দেশের লোকজন জানে না। তো সেটাকে লক্ষ্য করে আমরা একটা ভ্রমণ বিষয়ক বইমেলা করার উদ্যোগ নিয়েছি। যদিও সরকারের পর্যায়ের জায়গা থেকে ওরকম সহযোগিতার আশ্বাস এখনও পাইনি। চেষ্টা করেছি, কালচারাল মিনিস্ট্রি এবং সিভিল এভিয়েশন ট্যুরিজম মিনিস্ট্রি প্রপোজালগুলি দেওয়া হয়েছে, কিন্তু আজও পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের ফিডব্যাক পাইনি। তো এখন আমরা চেষ্টা করছি আমাদের নিজস্ব উদ্যোগে বা প্রাইভেট সেক্টরকে সাথে করে এটা করে ফেলা, এবং সেখানে আমরা ট্রাভেল বিষয়ক 2টা অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা করব, অ্যাটলিস্ট রামনাথ বিশ্বাস এবং সৈয়দ মুস্তফা আলী। তো আমি আপনাকে বলবো যে যেহেতু আপনি ভ্রমণ বিষয়ক লিখছেন, ঘুরছেন, পছন্দ করছেন, আপনার কাছ থেকে আপনার পরবর্তী ভ্রমণ বিষয়ক বই কোনটা হতে পারে বা কোথায় পরবর্তী ভ্রমণ হতে পারে এটা জানতে চাচ্ছিলাম। আমাদের তো ভ্রমণের এখন একটু রেস্ট্রিকশন আছে, তো যাই হোক আমি প্ল্যান করেছিলাম যে আমি একটু অ্যান্টার্কটিকায় যাব। সেটা বোধহয় চাকরিতে থাকা অবস্থায় যাওয়া হবে না, রিটায়ারমেন্টের পরে হয়তো সেটা আমার যাওয়ার ইচ্ছা আছে। আমি অ্যান্টার্কটিকা ভিজিট করতে চাই। আরেকটি বিষয় হলো যে আপনি যেটা বললেন যে ভ্রমণ বিষয়ে 1500 বই আছে, সেটা নিয়ে মেলা, এগুলো আসলে দরকার আছে। সেখানে যদি আমার পক্ষ থেকে কোনো, আমি যেহেতু আপনাদেরও মেম্বার, সেখানে আমি আপনাদের সাথে আছি, আপনারা অর্গানাইজ করেন, সেখানে আমার পক্ষে যত জায়গায় সরকারি বলেন বা বেসরকারি পর্যায়ে যদি কোনো সাপোর্ট আমার পক্ষে যতটুকু দেওয়া সম্ভব আমি আছি। আমি চাই মানুষ ভ্রমণ করুক, এবং ভ্রমণ করলে চিত্ত বিকশিত হয়, এবং সেটি আসলে একটা মানুষকে যে তার এই যে আমরা সারাদিন বিভিন্ন টেনশনে থাকি, ব্যস্ততা থাকে, সেখান থেকে অন্তত আপনি বছরে 6টা দিন বা 10টা দিন আপনি যখন এভাবে ভ্রমণ করবেন, তখন আপনাকে নিজেকে আবার নতুন করে আবিষ্কার করতে পারবেন, এবং সেই আবিষ্কারের মাধ্যমে কিন্তু মানুষ তার মানে কি বলবো, যে কোয়ালিটি অফ লাইফ যেটাকে বলে, আপনার সেই কোয়ালিটি অফ লাইফটা কিন্তু আপনি কাটাতে পারবেন সুস্থভাবে, আপনার মনের বিকাশের মাধ্যমে আপনি সেটা কন্টিনিউ করতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার, আর আপনার অ্যান্টার্কটিকার সফল মানে ট্যুর সফল হোক। আপনি নিশ্চয়ই জানেন যে আর্জেন্টিনা এমবাসি বাংলাদেশে খুলেছে, তারা আগামী জুন মাসে অ্যাম্বাসেডর আসবে এবং ভিসা কার্যক্রম হয়তো জুলাই মাস থেকে শুরু করবে। তখন আপনি ডিরেক্টলি বাংলাদেশ থেকে আর্জেন্টিনা যেতে পারবেন, এবং আর্জেন্টিনার যে উশুয়ায়া, পৃথিবীর সর্বদক্ষিণের শহর বলা হয়, সেখান থেকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, এটা হচ্ছে ওখানকার অস্টাল সামার, সেই সময় যেতে হয় অ্যান্টার্কটিকা। তো আমাদের পরিচিত আমাদের ক্লাবেরও বেশ কিছু মেম্বার, মোহারব রিসেন্টলি এবছরই ঘুরে আসলো অ্যান্টার্কটিকা থেকে। এর আগে রেজাউল বাহার তার ওয়াইফকে নিয়ে অ্যান্টার্কটিকায় গিয়েছে। আস্তে আস্তে আমাদের বাংলাদেশের লোকজন অ্যান্টার্কটিকা যাওয়ার পরিমাণ সংখ্যার দিক থেকে বাড়ছে, এটা আমাদের জন্য খুশির খবর। তো আমরা দোয়া করব অবশ্যই
আপনার অ্যান্টার্কটিকা এবং ওশেনিয়ার উপর আপনার যে বইটার কথা বলছিলেন, ভানুয়াতু এবং যে দেশগুলি গিয়েছেন, সেটা হয়তো আগামী বছর আমরা আশা করব আপনার কাছে একটা বই। ভালো থাকবেন এবং আপনার সুস্থ সফল ভ্রমণ এবং জীবন কামনা করছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সংবাদ প্রকাশের সহ আপনাদের অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ভালো থাকবেন সবাই, সবাই সুস্থ থাকবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।